হুরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ, আজ পরিণত হয়েছে নিরীহ ভারতীয় নাবিকদের মৃত্যুভূমিতে। আপনাদের কি মনে হয় অন্য দেশের যুদ্ধে আমাদের রক্ত ঝরবে আর আমরা কি শুধু বসে বসে দেখব? গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে আজ পর্যন্ত আমেরিকা এবং ইরানের এই নোংরা জিওপলিটিক্যাল যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১৩ জন ভারতীয় নাবিক। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১৩ জন। এই যুদ্ধে ভারতীয়দের কোনো লাভ নেই, কোনো লোকসানও নেই, কিন্তু টার্গেট হচ্ছি আমরা। কখনো আমেরিকার মিসাইল, কখনো আবার ইরানের। আর এবার এবার ইরান যা করেছে তা সব সীমা পার করে দিয়েছে। ইউএইর দুটি তেলের ট্যাঙ্কারে ইরানের ছোড়া ক্রুজ মিসাইল হামলায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। আহত হয়েছেন আরও ৮ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। আর আমাদের সরকার কি করলো? বরাবরের মতো ইরানের এক ডিপ্লোম্যাটকে ডেকে ১০ মিনিটের একটা কড়া ধমক, আর তারপর কড়া নিন্দা। প্রশ্ন হলো, আর কতদিন এভাবে চলবে? আর কতদিন ভারতীয়দের এই কোলেটারাল ড্যামেজ হতে হবে? আর ভারতের বুকেই বসে থাকা ইরানি অ্যাম্বাসির সেই চরম ভণ্ডামির মুখোশ আজ আমি আপনাদের সামনে খুলব, যা শুনলে আপনার রক্ত টকবক করে ফুটবে। চলুন আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করি ঠিক কী ঘটেছিল মাঝ সমুদ্রে, আর কেন ইরান ইচ্ছে করেই হামলা চালালো। বন্ধুরা, হিপোক্রেসি বা ভণ্ডামির যদি কোনো অলিম্পিক হতো, তাহলে নিঃসন্দেহে সেখানে গোল্ড মেডেল জিতত ভারতের বুকে বসে থাকা ইরানি অ্যাম্বাসি। সবার আগে আপনাদের এই চরম দ্বিচারিতার পেছনের আসল খেলাটা বোঝাই। এক্স হ্যান্ডেল বা টুইটারে ইরান ইন ইন্ডিয়া এই নামে ইরানের একটা অফিসিয়াল হ্যান্ডেল আছে। আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম বা ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো দেশের দূতাবাস বা অ্যাম্বাসির কাজ হলো দুই দেশের সম্পর্ক মজবুত করা। কিন্তু এরা কি করছে জানেন? এরা ভারতের মাটিতে বসে ভারতের ডিজিটাল স্পেসে রীতিমতো মোরাল পলিশিং চালাচ্ছে। ভাবুন একবার, ভারতের কোনো প্রাইভেট নাগরিক, ধরুন কোনো নামকরা ইউটিউবার বা ডিফেন্স এক্সপার্ট যেমন মেজর গৌরব আরিয়া, যদি মিডল ইস্ট বা হামাস নিয়ে কোনো বিশ্লেষণধর্মী ভিডিও বানান, ব্যাস, এদের আইটি সেলের ঘুম উড়ে যায়। অর্থাৎ ইরানের কথা বলছি। এরা সঙ্গে সঙ্গে অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে লম্বা চওড়া বয়ান দেওয়া শুরু করে। ইরান এমবেসি থেকে এটা বলবার চেষ্টা করা হয় এটা মিথ্যে, এটা প্রোপাগান্ডা। এমনভাবে রিয়্যাক্ট করে যেন এরা ভিনদেশি কূটনৈতিক নয়, বরং এরা আমাদের দেশের পাড়ার কোনো পলিটিক্যাল লিডার। এমনকি ইসরায়েলি রাষ্ট্রদূত যদি ভারতের সংবাদ মাধ্যমে একটি ছোট্ট সাক্ষাৎকারও দেন, এরা সাথে সাথে টুইটারে ঝাঁপিয়ে পড়ে জ্ঞান দেওয়া শুরু করে। আমাদের দেশের অভ্যন্তরীণ মিডিয়া কি দেখাবে, কার ইন্টারভিউ নেবে, আর ভারতীয় নাগরিকরা কি বলবে, তা নিয়ে নাক গলাতে এদের ১ সেকেন্ডও সময় লাগে না। কিন্তু আজ এদের সেই বড় বড় বুলি কোথায় হারিয়ে গেল? ১৪ই জুলাই যখন তাদেরই দেশের রেভলিউশনারি গার্ডের ছোড়া ঘাতক ক্রুজ মিসাইল মাঝ সমুদ্রে একজন নিরীহ ভারতীয় নাবিকের বুক চিরে দিল, যখন আরও ৮ জন ভারতীয় রক্ত মেখে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তখন এদের এক্স হ্যান্ডেলে পিন পতন নীরবতা। একেবারে যাকে বলে মুখে দই জমিয়ে বসে থাকা। আর ইরানি দই তো এমনিতেই খুব গাঢ় হয়, তাই এদের মুখ থেকে এখন একটা টু শব্দও বেরোচ্ছে না। কেন? কারণ এখন আর প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ নেই। এখন নিজেদের অপরাধের জবাবদিহি করতে হবে। যে বিশ্লেষণ করলে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। ইরান ভারতের মাটিকে ব্যবহার করছে তাদের নিজস্ব ইনফরমেশন ওয়ারফেয়ার বা প্রোপাগান্ডা চালানোর জন্য। তারা চায় ভারতের জনগণ তাদের ন্যারেটিভ বিশ্বাস করুক। কিন্তু যখন অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতার প্রশ্ন আসে, যখন তাদের সেনার হাতে আমাদের দেশের মানুষের রক্ত ঝরে, তখন তারা মুখ ঘুরিয়ে নেয়। একজন সাধারণ ভারতীয় নাগরিকের জীবনের কি দাম এদের কাছে শুধুই একটা কোলেটারাল ড্যামেজের মতো? আমাদের দেশের মিডিয়া বা প্রাইভেট নাগরিকদের বাক স্বাধীনতার ওপর ছড়ি ঘোরানোর অধিকার এদের কে দিয়েছে? এরা আমাদের দেশের অতিথি, আমাদের মালিক নয়। বন্ধুরা, আপনাদের কাছে আমার সরাসরি একটা প্রশ্ন। বিদেশি কোনো অ্যাম্বাসির কি আমাদের দেশে বসে আমাদের ট্যাক্সের টাকায় দেওয়া সিকিউরিটি উপভোগ করে এ ধরনের নোংরা পলিটিক্স করা কি উচিত? বিশেষ করে যখন তাদেরই দেশের সেনাবাহিনী আমাদের নিরীহ মানুষদের টার্গেট করে মারছে। আমাদের সরকারের কি উচিত নয় এদের এই টুইটার প্রোপাগান্ডা চিরতরে বন্ধ করে দেওয়া? আপনার রক্ত যদি একটুও গরম হয়ে থাকে, তবে আপনি এখনই কমেন্ট করে আপনার জবাব দিন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ব। চলুন এবার দেখি মাঝ সমুদ্রে সেদিন ঠিক কিভাবে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছিল। জায়গাটা ছিল স্ট্রেট অফ হুরমুজের একেবারে দক্ষিণে। খেয়াল করে শুনবেন, জাহাজগুলো কিন্তু ইরানের জলসীমায় ছিল না, তারা ছিল ওমানের কাছাকাছি সমুদ্র সীমায়। সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল দুটি বিশালাকার জাহাজ। এদের বলা হয় ভিএলসিসি, ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার। এক একটা জাহাজ এত বড় যেন এদের দেখে মনে হয় সমুদ্রের বুকে ভাসমান তেলের একটা শহর। নাম হলো এমটি মোম্বাসা।
এবং এমটি আল বাহিয়া। খাতায় কলমে জাহাজ দুটি লাইবেরিয়ান ফ্ল্যাগ বহন করলেও এরা মূলত ইউএই বা স্বনামধন্য কোম্পানি অ্যাডনকের লক্ষ লক্ষ ব্যারেল তেল বহন করছিল। এই দুটি জাহাজে ছিলেন মোট 46 জন ক্রু মেম্বার, আর এদের মধ্যে সিংহভাগ অর্থাৎ 30 জনই ছিলেন আমাদের ভারতীয় ভাই। তারা কোনো নৌবাহিনী সেনা নন, কোনো যুদ্ধে তাদের যোগদান নেই। তারা নিতান্তই সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা মাসের শেষে পরিবারের কাছে দুটো পয়সা পাঠানোর জন্য ওই অর্থেই সমুদ্রে নিজেদের জীবন বাজি রাখেন। কিন্তু হঠাৎ করে কোনো আগাম সতর্কবার্তা ছাড়া ইরানের দিক থেকে ধেয়ে আসে ঘাতক ক্রুজ মিসাইল। বন্ধুরা, একটু লজিক্যালি ভাবুন, এই ভিএলসিসি জাহাজগুলো সাইজে এত বড় এবং এত ভারী যে এদের গতিবেগ থাকে একেবারে শামুকের মতো। একটা ক্রুজ মিসাইল যখন ধেয়ে আসে তখন এদের পালানোর বা ম্যানুভার করবার 1% সুযোগও থাকে না। এরা আক্ষরিক অর্থেই একটা ফ্লোটিং সিটিং ডাক্স। মিসাইল সজোরে আঘাত হানে আর মুহূর্তের মধ্যে ওই ভাসমান তেলের শহর পরিণত হয় একটা জ্বলন্ত নরকে। ঠিক তখনই মর্মান্তিকভাবে প্রাণ হারান স্পটেই আমাদের একজন ভারতীয় নাবিক। গুরুতর আহত হন আরও 8 জন, যাদের মধ্যে 4 জনের অবস্থা এতটাই ক্রুশিয়াল যে তারা এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবার শুনুন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পাসের নির্লজ্জ সাফাই। এত বড় একটা কোল্ড ব্লাডেড মার্ডার করবার পর তারা কি বলছে জানেন? তারা অত্যন্ত ক্যাজুয়ালভাবে বলছে জাহাজগুলো আমাদের নেভিগেশনাল নির্দেশ মানেনি। তারা ওমানি রুট দিয়ে যাচ্ছিল এবং নেভিগেশন সিস্টেম অফ করে রেখেছিল, তাই আমরা মিসাইল মেরেছি। কি অদ্ভুত যুক্তি! আচ্ছা, আপনাদের কাছেই আমি জিজ্ঞেস করছি, ট্রাফিক সিগন্যাল না মানলে রাস্তা ভুল করে কি সোজা রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দেওয়া হয়? কোনো রেডিও ওয়ার্নিং নেই, কোনো ফাঁকা ফায়ার করে সতর্ক করা নেই, কোনো কোস্টগার্ড পাঠিয়ে ইন্টারসেপ্ট করা নেই, সোজা একটা কমার্শিয়াল জাহাজে ক্রুজ মিসাইল মারা হবে? এটা কোনো মিলিটারির কাজ হতে পারে না, এটা স্পষ্টতই স্টেট স্পন্সর্ড টেরোরিজম। আর সব থেকে বড় ট্র্যাজেডি কোথায় জানেন? ঠিক একই জঘন্য বাহানা, একদম কপি পেস্ট ডায়ালগ কিছুদিন আগে আমেরিকাও দিয়েছিল। যখন আমেরিকার ছোঁড়া মিসাইলে ভারতীয় নাবিক মারা যায় তখন পেন্টাগনও বলেছিল জাহাজ আমাদের কথা শোনেনি, তাই মেরেছি। বন্ধুরা, বুঝতে পারছেন আসল খেলাটা কোথায়? লড়াই করছে পৃথিবীর দুটো বড় পাওয়ার, ইউএস এবং ইরান। একজন আরেকজনকে সরাসরি মারবার সাহস পাচ্ছে না, তাই তারা প্রক্সি ওয়ার খেলছে। আর এই ইগো এবং জিওপলিটিক্যাল দাদাগিরির খেলায় স্যান্ডউইচ হচ্ছে আমরা ভারতীয়রা। দুজনেরই ডায়ালগ এক, দুজনেরই টার্গেট এক, আর দুজনের হাতেই লেগে আছে নিরীহ ভারতীয়দের রক্ত। আমাদের নাবিকরা কি এদের যুদ্ধের গিনিপিগ? আর কতদিন আমরা এই কোলেটারাল ড্যামেজ মেনে নেব? কেন জাহাজগুলো ইরানের নির্দেশ মানল না? কেন তারা নেভিগেশন সিস্টেম অফ করে রেখেছিল? এর পেছনের কারণ খুঁজতে গেলে আমরা একটা নোংরা জিওপলিটিক্যাল মাস্টারমাইন্ড গেমের সন্ধান পাবো, যা শুনলে আপনি শিউরে উঠবেন। স্ট্রেট অফ হরমুজ বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ একটা চোখ পয়েন্ট। পৃথিবীর মোট তেলের 20%-এরও বেশি এই সরু সমুদ্র পথ দিয়ে যাতায়াত করে। যুদ্ধের আগে এই পথ দিয়ে সমস্ত দেশের জাহাজ সম্পূর্ণ স্বাধীনভাবে স্বাভাবিক নিয়মে যাতায়াত করত, কারণ এটি একটি ন্যাচারাল ওয়াটার ওয়ে। ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি এই অনুযায়ী কোনো ন্যাচারাল ওয়াটার ওয়ে বা প্রাকৃতিক সমুদ্রপথ কোনো একটি নির্দিষ্ট দেশ চাইলেই ব্লক করতে পারে না। যেমন কালকে যদি সিঙ্গাপুর বা মালয়েশিয়া মিলে বা স্ট্রেট অফ মালাক্কা বন্ধ করে দেয়, তাহলে কি চলবে? একেবারেই চলবে না। কিন্তু ইরান তো আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা করবার পাত্র নয়। তারা গায়ের জোরে পুরো স্ট্রেট অফ হরমুজকে নিজেদের জমিদারি বলে দাবি করছে। তারা ম্যাপে একটা অরেঞ্জ রুট তৈরি করে ফতোয়া জারি করেছে, যাকেই এই পথ দিয়ে যেতে হবে আমাদের তৈরি করা এই অরেঞ্জ রুট দিয়েই যেতে হবে। ঠিক এই জায়গাতেই আসরে নামে আমেরিকা ওমানকে চাপ দেয় এবং ওমান নিজেদের জলসীমায় একটি সম্পূর্ণ আলাদা টোল ফ্রি ওমানি রুট খুলে দেয়। ওমান বিশ্ববাসীকে বলে, তোমাদের ইরানের রুট দিয়ে যাওয়ার দরকার নেই, তোমরা আমাদের জলসীমা ব্যবহার করে বিনা বাধায় যাতায়াত করো। এবার ভেবে দেখুন কমার্শিয়াল জাহাজগুলোর অবস্থা। তারা যদি ইরানের অরেঞ্জ রুট ব্যবহার করে তবে যে কোনো সময় আমেরিকান ফোর্সেস বা ইউএস নেভি তাদের ওপর হামলা করতে পারে বা তাদের জাহাজ আটকে দিতে পারে। আবার তারা যদি আমেরিকার কথায় ওমানি রুট ব্যবহার করে তবে ইরান তাদের ওপর আক্রমণ শুরু করেছে। ঘটনার দিন ঠিক এটাই হয়েছিল। এমটি মোম্বাসা এবং এমটি আল বাহিয়া বাধ্য হয়ে ওমানি রুট ব্যবহার করে যাচ্ছিল, আর এটা দেখেই ইরানের ইগোতে চরম আঘাত লাগে। তারা বুঝতে পারে যদি এইভাবে বিশ্বের তাবড় তাবড় তেল কোম্পানির জাহাজগুলো আমেরিকার কথায় ওমানি রুট দিয়ে যাতায়াত করতে শুরু করে, তাহলে তো হরমুজ প্রণালীতে ইরানের যে একচ্ছত্র আধিপত্য, যে ভয় তারা তৈরি করে রেখেছিল, তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইরানের অস্তিত্বই তো এখন ভয়ের ওপর দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই দাপট, সেই ভয়কে পুনরায় প্রতিষ্ঠা করতেই
সম্পূর্ণ ঠান্ডা মাথায় কোনো রেডিও ওয়ার্নিং ছাড়াই তারা সোজা ক্রুজ মিসাইল ফায়ার করে। তাদের মেসেজটা ছিল পরিষ্কার, তুমি আমেরিকার কথা শুনলে আমি তোমাকে মাঝ সমুদ্রে জ্যান্ত পুড়িয়ে মারবো। বন্ধুরা, একবার ভাবুন তো, আমেরিকা আর ইরানের এই পেশি শক্তি দেখানোর নোংরা খেলায় আমাদের ভারতীয় নাবিকরা কেন বলির পাঠা হবে? দুটি দেশই যখন আন্তর্জাতিক আইন ভাঙছে, তখন ভারত সরকার কেন চুপ করে কড়া নিন্দা করে যাচ্ছে? আপনাদের মতামত কি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবার আপনাদের এমন একটা সিক্রেট বোঝাবো যা শুনলে আপনি বুঝতে পারবেন জিওপলিটিক্সের আসল খেলা কতটা গভীরে গিয়ে হয়। ইরান কেন সমুদ্রে হাজারো জাহাজ থাকতে বেছে বেছে নির্দিষ্ট করে ইউএই বা অ্যাডনক কোম্পানির জাহাজকেই টার্গেট করলো? এর পেছনে আছে বিলিয়ন ডলারের একটা মাস্টার প্ল্যান। দেখুন, একটা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার বা ভিএলসিসি শুধু একটা জাহাজ নয়, এটা হলো সমুদ্রের বুকে ভাসমান আস্ত একটা সোনার খনি। এর ভেতরে থাকে 20 থেকে 30 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল, যার বাজার দর কয়েকশো মিলিয়ন ডলার। সাধারণ সময়ে এই জাহাজ ইউএই থেকে সরাসরি ভারতে বা বিশ্বের অন্য কোনো দেশে চলে আসে, কিন্তু এখন তো স্ট্রেট অফ হরমুজ যুদ্ধ পরিস্থিতি। এত বড়, এত দামি আর এত ধীরগতির একটা টার্গেটকে শত্রুর চোখের সামনে দিয়ে সোজা পথে নিয়ে যাওয়া মানে তো আক্ষরিক অর্থেই সুইসাইড করা। তাই ইউএই এবং আমেরিকার মিলিটারি মিলে একটা ব্রিলিয়ান্ট কিন্তু রিস্কি স্ট্র্যাটেজি বানিয়েছে। এর নাম হলো মিড সি শিপ টু শিপ ট্রান্সফার বা মাঝ সমুদ্রে তেল বদল। ব্যাপারটা অনেকটা লুকোচুরি খেলার মতো। তারা কি করে বলুন তো? ওই বিশালাকার জাহাজগুলোকে লুকিয়ে ওমানের নিরাপদ জলসীমায় নিয়ে আসে, এমন একটা জায়গায় নোঙর করে যেখানে ইরানের রাডারের নজর সহজে পৌঁছতে পারে না। একে বলা হয় রাডার শ্যাডো। এরপর রাতের অন্ধকারে কোনো সিগন্যাল ছাড়া ওই বড় জাহাজ থেকে পাইপের মাধ্যমে তেল ট্রান্সফার করা হয় ছোট্ট ছোট্ট জাহাজে, আর সেই ছোট্ট জাহাজগুলো তেল নিয়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে। এতে লাভ কি? এতে বোঝা যায় না কোন জাহাজ কোথা থেকে এলো, কার তেল নিয়ে কোথায় যাচ্ছে। তেলের সাপ্লাই ঠিক থাকলো, স্যাংশন বা অবরোধ থেকেও বাঁচা গেল, আবার ইরানের চোখে ধুলোও দেওয়া গেল। কিন্তু ইরান তো আর কাঁচা খেলোয়াড় নয়। তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এই ঘোস্ট শিপ বা লুকোচুরি গেমটা ধরে ফেলেছে। তারা পরিষ্কার বুঝতে পারে যে ইউএস মিলিটারির মদদে ইউআইএস সরকারি তেল কোম্পানি অ্যাডনক তাদের নাকের ডগা দিয়ে তেল পাচার করে নিয়ে যাচ্ছে, এবং স্ট্রেট অফ হরমুজে ইরানের যে অবরোধ তাকে রীতিমতো বুড়ো আঙুল দেখাচ্ছে। আর ঠিক এই কারণেই আমেরিকার ইগো ভাঙতে এবং ইউআই এর ইকোনমিতে সরাসরি আঘাত হানতে ইরান বেছে বেছে অ্যাডনক এর জাহাজগুলোকেই মিসাইল হামলার জন্য টার্গেট করে। কিন্তু বন্ধুরা, এখানে সবথেকে মর্মান্তিক আর দুর্ভাগ্যের বিষয় কি জানেন? এই কোটি কোটি ডলারের তেলের কারবার আর সুপার পাওয়ারদের এই ইগোর লড়াই, কিন্তু এই জাহাজগুলো আসলে চালায় কারা? জাহাজের ইঞ্জিন রুমে, তপ্ত ডেকে, কন্ট্রোল রুমে কারা নিজেদের ঘাম আর রক্ত ঝরায়? এরা না আমেরিকান, না এরা ইউআই এর শেখ। এরা আমাদের ঘরের ছেলে, এরা ভারতীয় ভাই। জানেন কি, সারা বিশ্বে অয়েল ট্যাঙ্কারগুলোর ক্রুদের মধ্যে 15% হলো ভারতীয়, আর অন্যান্য সাধারণ জাহাজে 12% ভারতীয় নাবিক কাজ করে। এই নোংরা জিওপলিটিক্যাল দাবা খেলায় রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে। আমেরিকার স্বার্থ আর ইরানের রাগ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, আর মাঝখান থেকে উলু খাগড়ার মতো প্রাণ হারাচ্ছে আমাদের দেশের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। আমাদের নাবিকরা কি এদের প্রক্সি ওয়ারের কোলেটারাল ড্যামেজ হওয়ার জন্য জন্মেছে? আপনাদের কাছে আমার সোজা প্রশ্ন, আমেরিকার স্বার্থ, ইউআই এর তেল এবং ইরানের রাগ, এর মাঝে ভারতীয়দের রক্ত কেন ঝরবে? আপনাদের কি মনে হয় না যে কোম্পানিগুলো বা যে রুটে ভারতীয় ক্রুজ কাজ করছেন, ভারত সরকারের উচিত সেই দেশ বা কোম্পানির ওপর কড়া চাপ সৃষ্টি করে আমাদের নাগরিকদের নিরাপত্তা 100% গ্যারেন্টি আদায় করা, নাকি শুধু 10 মিনিটের ধমক দিয়েই খালাস? কমেন্ট করে আপনাদের আওয়াজ তুলুন। এরপর আমরা দেখব ভারত সরকারের মাল্টি অ্যালাইনমেন্ট পলিসির সামনে এটা কত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মাঝ সমুদ্রে ভারতীয় নাবিকের রক্ত ঝরবার পর নয়াদিল্লিতে নড়েচড়ে বসে সাউথ ব্লক। 14 জুলাই সকালে ভারতের বিদেশ মন্ত্রক MEA জরুরি ভিত্তিতে তলব করে ভারতের বুকে বসে থাকা ইরানের ডেপুটি চিফ অফ মিশন মোহাম্মদ জাওয়াদ হোসেইনিকে। কারণ ইরানি অ্যাম্বাসেডর তখন দেশে ছিলেন না। তিনি এলেন, সাউথ ব্লকের ভেতরে ঢুকলেন এবং মাত্র 10 মিনিট ভেতরে থাকলেন। আমাদের অফিসাররা তাকে কড়া ভাষায় এই বর্বরিচিত ঘটনার প্রতিবাদ জানালেন, আর তারপর তিনি বেরিয়ে গেলেন। বন্ধুরা, আপনাদের কি এই দৃশ্যটা খুব চেনা চেনা লাগছে?
ঠিক ধরেছেন, কিছুদিন আগে যখন আমেরিকার হামলায় ভারতীয় নাবিক মারা গিয়েছিল তখনও ঠিক এই সেম স্ক্রিপ্ট প্লে করা হয়েছিল। ইউএসএ ডিপ্লোম্যাটকে ডাকা হলো, 10 মিনিটের কথা হলো, আর তারপর বিজনেস অ্যাজ ইউজুয়াল। ভারত সরকারের অফিসিয়াল প্রেস রিলিজে বলা হয়েছে, আমরা গভীরভাবে উদ্বিগ্ন, নাবিকদের টার্গেট করে এই ধরনের ভায়োলেন্স কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে বা আন্তর্জাতিক সমুদ্রপথ সবার জন্য সেফ এবং উন্মুক্ত থাকতে হবে। সরকার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছে। কিন্তু বন্ধুরা, আমার একটা খুব সহজ এবং সোজা প্রশ্ন আছে। একটা দেশের নিরীহ নাগরিকদের রক্তের দাম কি শুধুই একটা 10 মিনিটের তলব আর একটা কড়া নিন্দার প্রেস রিলিজ? এবার আপনাদের এই পর্দার পেছনের আসল সত্যিটা বলি। ভারতের এই নরম মনোভাবের পেছনে একটা বিশাল বড় বাধ্যতামূলক বা মজবুরি কাজ করছে। আর এই বাধ্যতামূলক মূলত দুটো। প্রথমত, আমাদের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা। দেখুন, আমরা যতই বুক বাজিয়ে বলি না কেন যে আমরা রাশিয়া থেকে সস্তায় তেল আনছি বা ল্যাটিন আমেরিকা থেকে আনছি, একটা রূঢ় বাস্তব আমাদের মানতেই হবে। মিডিল ইস্ট বা মধ্যপ্রাচ্য হলো আমাদের তেলের সবথেকে বড় এবং ট্রেডিশনাল সোর্স। স্ট্রেট অফ হরমুজ যদি পুরোপুরি ব্লক হয়ে যায় বা সেখানে পুরো দমে যুদ্ধ বেঁধে যায়, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম রকেটের মতো ছুটবে, আর তার সরাসরি ধাক্কা লাগবে ভারতের অর্থনীতিতে। পেট্রোল ডিজেলের দাম বাড়বে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁবে, আর পকেট কাটা যাবে আমার আপনার মতো সাধারণ মানুষের। তাই চাইলেও ভারত হঠাৎ করে মিডিল ইস্টের দেশগুলোকে বয়কট করতে বা তাদের সাথে সরাসরি সংঘাতে যেতে পারে না। দ্বিতীয়ত হলো আমাদের বহুচর্চিত মাল্টি অ্যালাইনমেন্ট ডক্ট্রিন। ভারত এখন আর কোনো নির্দিষ্ট জোটে নেই। ভারত এখন সবার বন্ধু। একদিকে আমেরিকা আমাদের সবথেকে বড় ট্রেড পার্টনার, কোয়াডের সঙ্গী এবং স্ট্র্যাটেজিক মিত্র। অন্যদিকে ইরান হলো আমাদের সেন্ট্রাল এশিয়ার ঢোকার প্রধান দরজা। ইরানের চাবাহার পোর্ট 10 বছরের চুক্তিতে লিজ নিয়েছে ভারত, যা আমাদের জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক। কিন্তু এই সবার বন্ধু হওয়ার চক্করে আজ ভারতের কি অবস্থা হয়েছে একবার ভেবে দেখুন। আমরা আমেরিকারও বন্ধু, আমরা ইরানেরও বন্ধু, কিন্তু যখন মাঝ সমুদ্রে ফায়ারিং হচ্ছে তখন আমেরিকার মিসাইলও ভারতীয়দের মারছে, আবার ইরানিয়ান মিসাইলও ভারতীয়দের রক্ত ঝরাচ্ছে। কারণ তাদের কাছে আমরা বন্ধু হলেও আমাদের সাধারণ নাগরিকরা তাদের চোখে শুধুই একটা কোলেটারাল ড্যামেজ বা যুদ্ধের আনুষঙ্গিক ক্ষতি। আজ তাই গোটা দেশের সামনে একটা বড় প্রশ্নচিহ্ন ঝুলছে যে মাল্টি অ্যালাইনমেন্ট নীতি আমাদের বিশ্ব গ্লোবাল সাউথের লিডার হিসেবে তুলে ধরছে, সেই একই নীতি আবার আমাদের নিজেদের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদের হাত পা বেঁধে দিচ্ছে। সবার বন্ধু হতে গিয়ে কি আমরা আমাদের ভাইদের রক্তের বিচার চাওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি? আপনাদের কি মতামত? ভারত সরকারের কি এবার শুধু নিন্দা বা তলব না করে নিজেদের নেভাল পাওয়ার বা নৌবাহিনীর শক্তি দেখিয়ে এই দেশগুলোকে কড়া বার্তা দেওয়া উচিত যে ভারতীয়দের গায়ে হাত তুললে তার ফল ভালো হবে না? কমেন্ট বক্সে ঝড় তুলুন, কারণ আপনাদের মতামত এই দেশের আসল আওয়াজ। দিনের শেষে সত্যটা বড়ই নির্মম। আমেরিকা নিজেদের সুপার পাওয়ার ইমেজ বাঁচাতে লড়ছে, আর ইরান লড়ছে নিজেদের দাপট প্রমাণ করতে। আর এই দুই অহংকারের লড়াইয়ের মাঝখানে প্রাণ হারাচ্ছে সেই সাধারণ ভারতীয় মানুষগুলো, যারা শুধু নিজেদের পরিবারের মুখে হাসি ফোটানোর অর্থেই সুদূর সমুদ্রে পাড়ি দিয়েছিল। শুধু কড়া নিন্দা আর 10 মিনিটের তলব, এটাই কি সমস্যার সমাধান হবে? নাকি ভারতের এবার তার নেভাল পাওয়ার ব্যবহার করে নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবার সময় এসেছে? আপনাদের কি মনে হয় ভারতের এখন ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনার আওয়াজই পারে এই বিষয়কে আরও জোরালো করতে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।